প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে নবম শ্রেণীর রসায়ন। আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে পাঠের বিষয়বস্তু থাকবে পদার্থের পরিবর্তন, বিভিন্ন রকমের বিক্রিয়া। বিক্রিয়াগুলো হলো দিক অনুসারে বিক্রিয়া, তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়া এবং ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াটার মূল আলোচ্য বিষয়বস্তু থাকবে জারণ এবং বিজারণ বিক্রিয়া। সংক্ষেপে একে জারণ বিজারণ বিক্রিয়া বলে, ইংরেজিতে রেডক্স বিক্রিয়া বলে। এই বিষয়টা নিয়ে আজকে একটু বিশদ আলোচনা করা হবে। আশা করি সবাই মনোযোগ সহকারে পাঠের বিষয়বস্তু অধ্যয়ন করবে এবং শুনবে। প্রথমে আমি আসি পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন দুই রকমের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের গঠনগত সংযুতির কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু মৌলগুলোর গঠনগত সংযুতির কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে। যেমন বরফ থেকে তরল পানিতে পরিণত, তরল পানি থেকে যদি গ্যাসীয় জলীয় বাষ্পে পরিণত হয়, তাহলে এই পরিবর্তন হলো ভৌত পরিবর্তন। এই পরিবর্তনে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযুতির কোনো পরিবর্তন ঘটে না। আর পদার্থের যে পরিবর্তনে গঠনগত সংযুতি অর্থাৎ মৌলসমূহের শতকরা সংযুতি বা সংযুতির পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে ভৌত পরিবর্তন ঘটতেও পারে বা নাও ঘটতে পারে, তবে তাপের পরিবর্তন ঘটে থাকে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে যদি পানি গঠন করে, তাহলে এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আবার ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে যদি ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, তাহলে এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম অক্সিজেন কার্বন এর সংযুতি, ক্যালসিয়াম অক্সাইডে কার্বন অক্সিজেনের সংযুতি এক নয়, এবং কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেনের সংযুতিও ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিলবে না, অতএব এই পরিবর্তন হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া। দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া বা একমুখী বিক্রিয়া, এবং আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াকে বলা হয় ইরিভার্সিবল বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়াকে বলা হয় রিভার্সিবল বিক্রিয়া। যেমন এই রাসায়নিক বিক্রিয়া দুটোর মধ্যে এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, সেটা কঠিন অবস্থায় থাকে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে বের হয়ে যায়। এখানে বিক্রিয়াটা আবার পুনরায় বিপরীতমুখীভাবে সংগঠিত হয় না, অতএব বিক্রিয়াটা শুধুমাত্র একদিকে সংগঠিত হয়। এজন্য এই বিক্রিয়াটা হবে একমুখী বিক্রিয়া। অপরদিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যদি বদ্ধপত্রে বিক্রিয়া করে, তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এবং একই সময় অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে। অতএব এই বিক্রিয়াটা সামনে এবং বিপরীত দিকে দুই দিকেই সংগঠিত হয়, অতএব এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আমি মনে হয় বুঝাতে পেরেছি সবাইকে। একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া শুধুমাত্র একটি তীর চিহ্ন থাকে, উভমুখী বিক্রিয়ায় দুই দিকেই বিক্রিয়া সংখ্যার জন্য অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হয়। তবে এটা খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ বিক্রিয়া কিন্তু আসলে উভমুখী বিক্রিয়া, কিন্তু যে কোনো একদিকে বিক্রিয়ার হার খুব কম থাকার কারণে, বিশেষ করে বিপরীত দিকে বিক্রিয়ার হার খুব কম থাকার কারণে আমরা বেশিরভাগ বিক্রিয়াকে মনে করি বিক্রিয়াটা একমুখী। তবে বিভিন্ন শর্ত সাপেক্ষে একমুখী বিক্রিয়াকে উভমুখী এবং উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। যেমন এই বিক্রিয়াটা যদি খেয়াল করি, এই বিক্রিয়াটা যদি বদ্ধপাত্রে সংগঠিত করা হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে বের হয়ে যেতে পারবে না, যার ফলে একই পাত্রে সেটা আবদ্ধ থাকবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে। ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে বদ্ধপাত্রে যদি রাখা হয়, তাহলে এরা আবার বিক্রিয়া করে বিপরীত দিকে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারে। অতএব
শর্ত সাপেক্ষে একমুখী বিক্রিয়াকে উভমুখী এবং উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। আমরা দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ এবং তাদের সংজ্ঞা সহ উদাহরণ আলোচনা করলাম। এরপরে আমরা দেখব তাপের পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই রকমের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া এবং এর ফলে বিক্রিয়ার স্থানে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর যে বিক্রিয়ার ফলে তাপ শক্তি শোষিত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সময় বিক্রিয়ার স্থলে কিন্তু তাপ শক্তি শোষিত হয়, উৎপাদে সঞ্চিত অবস্থা থাকে। এই কারণে এখানে তাপ শক্তি শোষিত হয়, এই জন্য সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া, মানে তাপ হরণ করে। এই উদাহরণটির মধ্যে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এবং একই সাথে 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বিক্রিয়া শেষে তাপ শক্তি উৎপন্ন হয় বা উদ্গীরিত হয় বিধায় এই বিক্রিয়ায় তাপ শক্তি পাওয়া যায়, অর্থাৎ তাপ উৎপন্ন করে, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। অপরদিকে অপর বিক্রিয়া নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং একই সাথে তারা 180 কিলোজুল তাপ শক্তি শোষণ করে নেয়। এই তাপ শোষণ করে নেয় বিধায় এই তাপ শক্তিটা এই নাইট্রিক অক্সাইডের ভিতরে সঞ্চিত অবস্থা থাকে এবং তাপকে হরণ করে বিধায় এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। এখানে প্লাস মানে তাপ শক্তি উৎপন্ন হয়েছে, মাইনাস মানে তাপ শক্তি অপসারিত হয়েছে। কিন্তু এই তাপের পরিবর্তনকে সরাসরি বিক্রিয়ার সাথে লেখা যায় অথবা অন্যভাবেও লেখা যায়। সেটা হচ্ছে ডেল এইচ এর মাধ্যমে তাপের পরিবর্তনকে প্রকাশ করা হয়। ডেল এইচ এর মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে যদি ডেল এইচ এর মান মাইনাস হয় সেটাকে বুঝতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান মাইনাস মানে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি ডেল এইচ এর মান প্লাস হয় তাহলে সেই বিক্রিয়াটা হবে তাপহারী বিক্রিয়া। এটা সম্পর্কে অষ্টম অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি এতটুকু সময় বুঝতে পেরেছ। এরপরে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে তাপে বিক্রিয়ার শ্রেণীবিভাগ। ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স এবং নন রেডক্স। রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া ভাগ করা হয়েছে ইলেকট্রনের স্থানান্তর ভিত্তি করে। তবে জারণ বিজারণ বিক্রিয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংজ্ঞা প্রণয়ন করা হয়েছিল। প্রথম দিকে জারণ বিজারণের যে সংজ্ঞা প্রণয়ন করা হয়েছিল সেটা হচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন অপসারণ হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার উদাহরণ বা এই বিক্রিয়া পদ্ধতি এখন আমরা জৈব যৌগতে পেয়ে থাকি। আর কোন রাসায়নিক বিক্রিয়া যদি অক্সিজেন অপসারণ এবং হাইড্রোজেন সংযোজন ঘটে তাহলে সেই বিক্রিয়াকে বলা হতো বিজারণ বিক্রিয়া। পরবর্তীতে এই সংজ্ঞা আরো পরিবর্তন হয়েছে এবং হয়ে আজকে আধুনিক সংজ্ঞা এসেছে, সেটা হচ্ছে ইলেকট্রনের উপর ভিত্তি করে এই জারণ বিজারণের ধারণা প্রণীত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটা ইলেকট্রনের স্থানান্তরের উপর নির্ভর করে সংজ্ঞা প্রণয়ন করা হয়েছে। সেই সংজ্ঞাটা হচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়া যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বা রেডক্স। জারণ শব্দটা হচ্ছে, জারণ কাকে বলে? জারণ হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি ইলেকট্রন অপসারিত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। জারণ মানে ছাড়ন। কোন বিক্রিয়া যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই বিক্রিয়াটাই হবে জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রনের যদি শোষণ ঘটে বা গ্রহণ ঘটে তাহলে সেই বিক্রিয়াটা হয় বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে। যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখি, যদি এই বিক্রিয়া যদি দেখি আমি তাহলে দেখবো যে সোডিয়ামের এখানে যে অংশ ছিল উৎপাদিত সোডিয়ামের একটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে। অতএব সোডিয়ামের
জারণ ঘটেছে। বিপরীত ক্রমে ক্লোরিনের ক্ষেত্রে দেখি, যদি ক্লোরিন এখানে স্বাভাবিক অবস্থা ছিল, কিন্তু এইখানে এসে ক্লোরিন একটা ইলেকট্রন বেশি গ্রহণ করা অবস্থায় আছে, অর্থাৎ ঋণাত্মক চার্জগ্রস্ত আছে বিধায় সে একটা ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রন নিয়ে আসছে, অর্থাৎ এখানে অতিরিক্ত ইলেকট্রন ছিল না, কিন্তু এই জায়গায় অতিরিক্ত ইলেকট্রন একটা আছে, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করেছে। যেহেতু তার সে গ্রহণ করেছে, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, অর্থাৎ সোডিয়ামের জারণ ঘটেছে, এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, তার সংজ্ঞা অনুসারে তার বিজারণ ঘটেছে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ, অর্থাৎ সোডিয়ামের এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে, অর্থাৎ সোডিয়ামের জারণ ঘটেছে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ ক্লোরিনের বিজারণ ঘটেছে। আমরা এই উদাহরণের মাধ্যমে জারণ বিজারণ কি সেটা জানতে পেরেছি। এখন জানবো জারক কাকে বলে এবং বিজারক কাকে বলে। জারক হচ্ছে যে জারণ ঘটায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় যে জারণ ঘটায় তাকে বলা হয় জারক। এখানে সোডিয়ামের জারণ ঘটছে, সোডিয়ামের জারণ ঘটছে ক্লোরিনের কারণে, তো সোডিয়ামের জারণ ঘটিয়েছে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন হবে জারক। অপরদিকে ক্লোরিনের বিজারণ ঘটেছে, অর্থাৎ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, কার প্রভাবে ঘটেছে? সোডিয়ামের প্রভাবে ক্লোরিনের বিজারণ ঘটেছে। যেহেতু সোডিয়াম ক্লোরিনের বিজারণ ঘটিয়েছে, অতএব সোডিয়াম হবে বিজারক। সোডিয়াম হবে বিজারক, সোডিয়াম বিজারক এবং ক্লোরিন জারক। অতএব এখান থেকে আমরা বলতে পারি যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে তাকে জারক বলা যায়। অর্থাৎ যার যেটা ঘটে সে তার বিপরীত অবস্থানে অবস্থান করে। জারণ ঘটে যাক সে বিজারক, বিজারণ ঘটে যাক সে জারক। এখন আমরা রেডক্স অথবা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানবো। ইংরেজিতে একে রেডক্স বলা হয়, বাংলায় জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। জারণ এবং বিজারণের সম্মিলিত রূপ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। জারণ সম্পর্কে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয় তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন এবং বিজারণকে ইংরেজিতে বলা হয় রিডাকশন। অক্সিডেশনের অক্স এবং রিডাকশনের রেট, এই দুটো অংশ যুক্ত হয়ে রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। বিজারণের রেট, রিডাকশনের রেট এবং অক্সিডেশনের অক্স যুক্ত হয়ে রেডক্স বিক্রিয়া নামকরণ করা হয়েছে। এখন রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে আমরা চিনব, কোন বিক্রিয়াগুলো জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত, সেই বিষয়টা একটু আমরা দেখে আসবো। রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল অথবা যুক্ত হয়ে, মৌল অথবা যৌগ যুক্ত হয়ে একটি যৌগে পরিণত হয় তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে, অতএব এই বিক্রিয়াটা হলো রেডক্স বিক্রিয়া। এখানে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত একটি যৌগ উৎপন্ন করেছে। আবার বিয়োজন বিক্রিয়া এখানে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম ও ক্লোরিনে পরিণত হয়েছে, অতএব এই বিক্রিয়াটা বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া হলো একটি যৌগ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক মৌল অথবা যৌগে পরিণত হলে তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। দহন বিক্রিয়া, যদি কোনো মৌল অথবা যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইডে পরিণত হয় তাহলে তাকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, অতএব এটা একটা দহন বিক্রিয়া।
প্রতিস্থাপন বিক্রিয়া কোনো যৌগকে কোনো মৌল অথবা মূলক যদি তার সাথে বিক্রিয়া করে ওই যৌগের কোনো একটি মৌল অথবা মূলককে প্রতিস্থাপন করে সেই স্থান দখল করে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কপারকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে, অর্থাৎ এই বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই সমস্ত বিক্রিয়াগুলোই জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্ভুক্ত। এখানে হাইড্রোজেনের জারণ মান 0, অক্সিজেন জারণ মান 0, কিন্তু এখানে হাইড্রোজেন অক্সিজেন জারণ মান -2। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অক্সিজেন জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ ইলেকট্রন হাইড্রোজেন ত্যাগ করেছে, অক্সিজেন গ্রহণ করেছে। অতএব এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। বিয়োজন বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে। এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1 ও ক্লোরিনের -1, কিন্তু এখানে সোডিয়ামের 0, ক্লোরিনের 0, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে, তার মানে ইলেকট্রন সংখ্যার স্থানান্তর ঘটেছে বা ইলেকট্রন স্থানান্তর ঘটেছে। অতএব এই বিক্রিয়াটা একটি রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। দহন বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কার্বনের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যা 0, কিন্তু উৎপাদে কার্বনের জারণ সংখ্যা +4 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2। অতএব এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তার মানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। অতএব এই বিক্রিয়াটা একটি রেডক্স বিক্রিয়া, অর্থাৎ দহন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া অন্তর্ভুক্ত। এই বিক্রিয়ায় জিঙ্কের জারণ মান 0, কপারের +2, সালফেট -2, জিঙ্কের +2, সালফেট -2, কপারের 0। জিঙ্কের 0 থেকে +2 হয়েছে, অতএব তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কপারের জারণ সংখ্যা +2 থেকে 0 হয়েছে, তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। অতএব এখানে জিঙ্কের জারণ ঘটেছে, কপারের বিজারণ ঘটেছে, সালফেট এর পরিবর্তন হয়নি। তবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো এক জায়গায় যদি জারণ সংখ্যার পরিবর্তন হয়, তাহলে সেই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। অতএব সংযোজন, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন এই সমস্ত বিক্রিয়াগুলোই জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া অন্তর্ভুক্ত। এই বিক্রিয়াগুলো যদি ঘটে তাহলে বুঝতে হবে এখানে জারণ বিজারণ ঘটেছে। নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান বা স্থানান্তর না ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া আবার বিক্রিয়ার অন্তর্ভুক্ত আছে দুটো বিক্রিয়া, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে পদক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। সব ক্ষেত্রে লবণ পানি উৎপাদন নাও করতে পারে, শুধু লবণ উৎপাদন করতে পারে, সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপাদন করেছে। আবার পদক্ষেপণ বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন করেছে। এখানে দুটোই দ্রবীভূত অবস্থায় বিক্রিয়ক দুটো আছে, কিন্তু সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত থাকলেও সিলভার ক্লোরাইড পদক্ষেপণ তৈরি করেছে। যেহেতু পদক্ষেপণ তৈরি করেছে, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় পদক্ষেপণ। পদক্ষেপ তৈরি করে সেই বিক্রিয়াকে পদক্ষেপণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়াগুলোর মধ্যে যদি আমি খেয়াল করি, এখানে সোডিয়ামের জারণ মান +1, অক্সিজেন -2, হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, সোডিয়ামের কোনো পরিবর্তন ঘটেনি, অক্সিজেনের কোনো পরিবর্তন ঘটেনি, হাইড্রোজেনের কোনো পরিবর্তন ঘটেনি, হাইড্রোজেনের পরিবর্তন ঘটেনি, ক্লোরিনেরও কোনো পরিবর্তন ঘটেনি। এদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটেনি। অনুরূপভাবে এখানে সোডিয়ামের +1, এখানে সোডিয়ামের +1, এখানে ক্লোরিনের -1, এখানে ক্লোরিনের -1, এখানে সিলভারের +1, এখানে সিলভারের +1,
এখানে নাইট্রেটের -1, এখানে নাইট্রেটের -1। এখানেও দেখা যাচ্ছে যে কোনো মৌলের বা মূলকের জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। অতএব এখানে এই দুটো বিক্রিয়ায় যেহেতু জারণ মানের কোনো পরিবর্তন ঘটেনি, অতএব ইলেকট্রনেরও স্থানান্তর ঘটেনি। অতএব এই বিক্রিয়া দুটো হবে নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ প্রশমন এবং অবক্ষেপণ বিক্রিয়া সবসময় নন রিডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত হবে। এখন আমরা আসবো জারণ সংখ্যা কি সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। জারণ সংখ্যা কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চালিত হয়, অথবা কোন মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চালিত হয়, সেই সংখ্যাটাকে বলা হয় ওই যৌগে ওই মৌলের জারণ সংখ্যা। যেমন সোডিয়াম ক্লোরাইড গঠন করার সময় সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের ধনাত্মক চার্জ গঠন করে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যেটা ঘটে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তবে সেই সংখ্যাটাই হবে, যতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে সেই সংখ্যাটা হবে তার জারণ সংখ্যা। ইলেকট্রন ত্যাগ করে যদি কোনো মৌল, তাহলে তার জারণ সংখ্যা হবে +1। অর্থাৎ এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1। আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে ঋণাত্মক চার্জে চালিত হয়েছে, অর্থাৎ তার জারণ সংখ্যা হবে -1। ক্লোরিনের জারণ সংখ্যা এখানে -1। ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা হ্রাস পায়। এখন আমরা দেখবো যে কোনো মৌলের জারণ সংখ্যা আসলে কত, সেটা আমরা বের করা দেখব। তা দেখার আগে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে জারণ সংখ্যা সম্পর্কিত। গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ সংখ্যা সবসময় +1 হবে। গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ সংখ্যা সবসময় +2 হবে। কখনোই এদের জারণ সংখ্যা কোনো পরিবর্তন ঘটবে না। তবে গ্রুপ 1 এর হাইড্রোজেনের জারণ সংখ্যা গ্রুপ 1 এর অন্য মৌলগুলোর সাথে যুক্ত থাকলে মাইনাস হতেও পারে। আর গ্রুপ 2 এর বেরিলিয়ামের জারণ সংখ্যা কখনো ঋণাত্মক হতেও পারে। এছাড়া সবার জারণ সংখ্যা সবসময় এই গ্রুপ অনুসারেই হবে। গ্রুপ 1 এর ক্ষেত্রে +1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে +2। অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2 হবে। তবে গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে যখন যুক্ত থাকবে, তখন তার জারণ সংখ্যা -2 নাও হতে পারে, ভিন্ন হতে পারে। গ্রুপ 1 ছাড়া সে অন্য কারোর সাথে যদি যুক্ত থাকে, সেখানে যদি গ্রুপ 1 এর মৌল থাকেও, তারপরও সবসময় -2 হবে। সরাসরি এককভাবে যদি গ্রুপ 1 এর মৌলের সাথে যুক্ত থাকে, তখনই পরিবর্তন হতে পারে। এছাড়া সবসময় -2 হবে। গ্রুপ 17 এর মৌলের জারণ সংখ্যা সবসময় -1 হবে। তবে সেখানে যদি অক্সিজেন থাকে, তাহলে কিন্তু -1 হবে না, সেটা +3, +5 অথবা +7 এর যে কোনো একটা হতে পারে। এই শর্ত যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো মৌলের জারণ সংখ্যা, এদের সাথে অন্য কোনো মৌল যুক্ত থাকলে তাদের জারণ সংখ্যা আমরা বের করতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় 0 হয়। যেমন সোডিয়াম এর জারণ সংখ্যা সবসময় 0 হবে। মৌলিক অণুর জারণ সংখ্যা সবসময় 0 হয়। যেমন ক্লোরিন জারণ সংখ্যা 0, অক্সিজেন জারণ সংখ্যা 0। কোন অণু
যদি চার্জ তো না থাকে বা নিরপেক্ষ থাকে, তাহলে সেই অণু জারণ সংখ্যা সবসময় শূন্য হবে। যেমন এই জারণ সংখ্যা শূন্য। তবে ভিতরের মৌলগুলোর জারণ সংখ্যা কিন্তু শূন্য হবে না, তাদের ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা থাকবে, তবে সেগুলোর যোগফল শূন্য হবে। যেমন সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের -1, দুটো যোগ করলে শূন্য পাওয়া যাবে। এই কারণে নিরপেক্ষ অণুর জারণ সংখ্যা শূন্য হবে। এখন আমরা কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। এই যৌগগুলো বা মৌলগুলো থেকে নিচে দাগ দেওয়া মৌলগুলোর জারণ সংখ্যা আমরা বের করব। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে সালফিউরিক অ্যাসিড নিরপেক্ষ অণু, তার চার্জ নেই, অতএব তার H2SO4 এর জারণ সংখ্যা শূন্য। এখন আমাদের সালফারের যেহেতু জারণ সংখ্যা বের করতে হবে, হাইড্রোজেনের জারণ সংখ্যা আমাদের জানা থাকতে হবে। আমরা জানি হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল, অর্থাৎ তার জারণ সংখ্যা, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে সবসময়। সালফারের জারণ সংখ্যা আমরা জানি না। অক্সিজেনের জারণ সংখ্যা আমরা বলছি যে অক্সিজেনের জারণ সংখ্যা যে কোনো অবস্থায় গ্রুপ 1 এর সাথে সরাসরি যুক্ত সবসময় -2 হবে। তো ক্লোরিনের সাথে যুক্ত থাকলে অক্সিজেনের জারণ সংখ্যা পরিবর্তন হতে পারে। সালফারের জারণ সংখ্যা ধরে নিলাম আমরা x, তাহলে আমরা সালফারের জারণ সংখ্যা x এর মান বের করব। সালফিউরিক অ্যাসিডের সামগ্রিক জারণ সংখ্যা শূন্য, অতএব এই সমস্ত জারণ সংখ্যাগুলোকে যোগ করলে তার যোগফল শূন্য হতে হবে। অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা 1 এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা 1 এবং হাইড্রোজেন আছে 2টি, প্লাস সালফার আছে 1টি এবং তার জারণ সংখ্যা x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং তা আছে 4টি। সবগুলো যোগফল শূন্য হবে। তাহলে বা এখানে x এর মান পাওয়া গেছে +6, অতএব সালফারের জারণ সংখ্যা এখানে +6। এভাবে আমি যদি পরেরটা দেখি, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে হবে। যেহেতু এটা নিরপেক্ষ অণু, অতএব তার জারণ সংখ্যা হবে শূন্য। জারণ সংখ্যা শূন্য। এখন হাইড্রোজেন এর জারণ সংখ্যা সবসময় +1 হবে। আমি একটা কথা বলেছি যে ক্লোরিন গ্রুপ 17 এর মৌল, গ্রুপ 17 এর মৌল যদি থাকে তাহলে তার সাথে যদি অক্সিজেন থাকে তাহলে তার জারণ সংখ্যা -1 হয় না। এছাড়া সবসময় গ্রুপ 17 এর মৌলের জারণ সংখ্যা -1 হয়। যেহেতু অক্সিজেন আছে তাহলে তার জারণ সংখ্যা +3, +5 অথবা +7 হতে পারে, কিন্তু কোনটা সেটা আমরা জানি না, সেটাকে আমরা হিসাব করে বের করব। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ম অনুসারে সবসময় -2 হবে। ক্লোরিনের জারণ সংখ্যা ধরলাম x, তাহলে শর্ত অনুসারে +1 + x +-2 × 4 = 0, বা +1 + x -8 = 0, বা x -7 = 0, বা x +7। অতএব আমরা ক্লোরিনের জারণ মান পেয়েছি, x এর পরিবর্তে x এর মান পেয়েছি +7। এভাবে আমরা যে কোনো যৌগ থেকে জানা মৌলগুলো জারণ মান জানা থাকলে বাকিগুলোটা বের করে নিতে পারি। এরপরে এইটা আমি মনে করি ক্রোমিয়মটা তোমরা নিজেরা বের করবে। এরপরে আমাদের এখানে একটা আয়ন আছে, পারম্যাঙ্গানেট আয়ন।
এটা নিরপেক্ষ আয়ন অনুনয়, অতএব তার জারণ সংখ্যা হবে, এখানে চার্জ সংখ্যা যত তার জারণ সংখ্যা হবে তত। অক্সিজেনের জারণ সংখ্যা -2 হবে, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে -1, যেহেতু তার চার্জ -1, চার্জ সংখ্যা হবে তার জারণ সংখ্যা। অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের নিয়ম অনুসারে জানা আছে -2, সবসময় -2 হবে গ্রুপ এক, কিন্তু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 0x ধরব। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x প্লাস ম্যাঙ্গানিজ আছে একটা, অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইনটু অক্সিজেনের চারটা সব মিলিয়ে রেজাল্টটা পাওয়া যাবে -1, যেহেতু সামগ্রিক যৌগের জারণ মান -1, বা x - 8 সমান -1, বা x সমান -1 প্লাস 8, বা x সমান +7। অতএব এখানে x এর পরিবর্তে +7 পাওয়া গেছে, অতএব ম্যাঙ্গানিজের জারণ মান এখানে +7 হবে। এভাবে আমরা বাকি সবগুলো জারণ মান বের করতে পারি। তবে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, আমরা অক্সিজেন এবং গ্রুপ একের মৌল থাকলে হাইড্রোজেন যেহেতু গ্রুপ একের মৌল, গ্রুপ একের মৌলের জারণ মান সবসময় কি হবে? +1 হবে। এখানে হাইড্রোজেনের জারণ মান +1, তাহলে হাইড্রোজেন আছে দুটো, তার মানে মোট জারণ মান +2, তাহলে সামগ্রিক মান 0 হতে হলে অক্সিজেনের জারণ মান অবশ্যই -2 হতে হবে। দুটো অক্সিজেনের জারণ মান যদি -2 হয়, তাহলে একটা অক্সিজেনের জারণ মান -1 হবে, অর্থাৎ গ্রুপ একের সাথে যুক্ত থাকলে তার জারণ মানের পরিবর্তন হতে পারে। পটাশিয়াম সুপার অক্সাইডের ক্ষেত্রে ঠিক একই নিয়মে প্রযোজ্য। এখানে দেখা যাবে যে হিসাব করলে পটাশিয়ামের যদি জারণ মান +1 ধরি, তাহলে অক্সিজেনের জারণ মান পাওয়া যাবে -1/2। এটা আমরা এভাবে হিসাব করে বের করে নিতে পারি। কোন একটি বিক্রিয়া রেডক্স নাকি নন রেডক্স বিক্রিয়া, তা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখাবো যে কিভাবে নির্ণয় করা হয়। আমরা এখন দেখব প্রথম বিক্রিয়া আছে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। তো এই বিক্রিয়ায় বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন যেহেতু গ্রুপ 17 এর মৌল, অতএব তার জারণ মান -1, এবং ঠিক অনুরূপভাবে হিসাব করে বের করা যায় যে ফসফরাসের জারণ মান +5 হবে, তাহলে এখানে ফসফরাসের জারণ মান +5। এই উৎপাদ্য ফসফরাস ট্রাইক্লোরাইডে যদি দেখি, তার ক্লোরিনের জারণ মান এখানে -1ই থাকবে, যেহেতু সে ফসফরাসের সাথে যুক্ত আছে, গ্রুপ একের সাথে নেই। সে অনুসারে হিসাব করলে ফসফরাসের জারণ মান +3 হবে, এবং এখানে ক্লোরিনের জারণ মান 0। আমরা যদি দেখি এখানে 5টা ক্লোরিনের জারণ মান -5, এবং যেহেতু একটা ফসফরাস, তাহলে একটা ফসফরাসের জারণ মান +5 হতে হবে। এদের সামগ্রিক জারণ মান 0 হওয়ার জন্য এখানে একটা ক্লোরিনের জারণ মান যদি -3, তাহলে 3টা ক্লোরিনের জারণ মান -3 হবে, এবং এখানে যেহেতু একটা ফসফরাস আছে, তাহলে সামগ্রিকভাবে জারণ মান 0 হওয়ার জন্য একটা ফসফরাসের জারণ মান +3 হতে হবে। এখানে যেহেতু ক্লোরিন আছে নিরপেক্ষ অবস্থায়, অতএব তার জারণ মান 0। এখন যদি দেখি যে ফসফরাসের দিকে দাগটা নিই, তাহলে এখানে ফসফরাসের জারণ মান +5 থেকে +3 তে পরিণত হয়েছে, ফসফরাসের জারণ মানে পরিবর্তন হয়েছে। জারণ সংখ্যা +5 থেকে কমে +3 এ পরিণত হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি জারণ সংখ্যা হ্রাস পায়, তাহলে সেই ঘটনাটাকে বলা হয় বিজারণ। আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল -1, উৎপাদিত ক্লোরিনের জারণ সংখ্যা 0, অর্থাৎ এখানে -1 থেকে 0 এ পরিণত হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাকে বলা হয়
জারণ। অতএব এখানে ক্লোরিনের জারণ ঘটেছে, অর্থাৎ এই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ ঘটেছে। অতএব এই বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া। আমরা যদি নিচের বিক্রিয়াটা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে পটাশিয়ামের জারণ মান +1 আছে, অক্সিজেনের জারণ মান -2, হাইড্রোজেনের জারণ +1। এখানে হাইড্রোজেনের জারণ মান +1 থাকবে, সালফেটের জারণ মান -2 হবে। সালফেট তো কোনটা ধরেছি কেন, সালফেট একটা যৌগ, এখানে অবিকৃত অবস্থায় আছে, অর্থাৎ সে একটা মৌলের আয়নের নিয়ে আচরণ করে, অর্থাৎ পুরোটার জারণ মানে আমি একত্রে হিসাব করেছি। এখানে পটাশিয়ামের জারণ মান +1 আছে, সালফেটের জারণ মান -2 আছে, এবং এখানে পানিতে হাইড্রোজেনের জারণ +1, অক্সিজেনের জারণ মান -2। এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম থেকে পটাশিয়াম উৎপাদন বিক্রিয়কে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, অক্সিজেন থেকে অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, এবং সালফেট থেকে সালফেটের জারণ সংখ্যারও কোনো পরিবর্তন ঘটেনি। অতএব এই বিক্রিয়ায় জারণ সংখ্যা যেহেতু পরিবর্তন ঘটেনি, অতএব ইলেকট্রনেরও আদান প্রদান হয়নি, অর্থাৎ এই বিক্রিয়াটা একটি নন রেডক্স বিক্রিয়া। আমরা এভাবে জারণ সংখ্যা যোগগুলো যদি নির্ণয় করতে পারি বা জারণ সংখ্যা যদি জানা থাকে, তাহলে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে কি না সেটা নির্ণয় করতে পারি, এবং সেটা রেডক্স না নন রেডক্স বিক্রিয়া সেটা আমরা নির্ধারণ করতে পারি। এরপরে আমরা জানবো যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। যুগপৎ মানে যুগল ভাবে অথবা যৌথভাবে ঘটে, অর্থাৎ যেখানে জারণ ঘটবে ঠিক সেখানে বিজারণ ঘটবে, অথবা যেখানে বিজারণ ঘটবে সেখানে জারণ ঘটবে। জারণ বা বিজারণ ইন্ডিভিজুয়ালি বা একা একা কোনো ঘটনা ঘটতে পারে না, অবশ্যই ঘটলে দুটো একত্রে ঘটবে। এটা সম্পর্কে আমরা একটু জানবো। যেমন একটা উদাহরণ দেই, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়ামের জারণ মান 0, ক্লোরিনের জারণ মান 0, এখানে সোডিয়ামের জারণ মান 1, ক্লোরিনের জারণ মান -1। এখন এই সোডিয়াম এর জারণ সংখ্যা পরিবর্তন হয় 0 থেকে +1 হয়েছে, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা সে একটা দান করে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে, অর্থাৎ তার জারণ ঘটেছে। 0 থেকে জারণ সংখ্যা 1 বৃদ্ধি পেয়েছে, +1। ক্লোরিনের ক্ষেত্রে তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ ক্লোরিন স্বাভাবিক অবস্থা থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ তার বিজারণ ঘটেছে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে সোডিয়ামকে যদি সোডিয়াম আয়নে পরিণত হতে হয়, অবশ্যই তাকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, কিন্তু সে ত্যাগ করতে হলে অবশ্যই কাউকে না কাউকে কোনো মৌলকে বা মূলককে সেই ইলেকট্রন গ্রহণ করতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে এবং ক্লোরিন বিজারণ করেছে। সোডিয়ামের যদি জারণ ঘটতে হয় তাহলে ক্লোরিনের অবশ্যই বিজারণ করতে হবে, কাউকে যদি ইলেকট্রন ত্যাগ করতে হয় কাউকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, কাউকে ইলেকট্রন কারো জারণ করতে হলে অবশ্যই কারো বিজারণ করতে হবে। আবার ক্লোরিনকে যদি একটি ইলেকট্রন গ্রহণ করতে হয় অর্থাৎ বিজারিত হতে হয়, তাকে ক্লোরিনের যদি বিজারণ করতে হয় তাহলে কারো না কারো কাছ থেকে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, কোনো মৌল থেকে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখানে সোডিয়াম থেকে সেই ইলেকট্রন গ্রহণ করতে, অর্থাৎ ক্লোরিনকে যদি বিজারিত হতে হয় তাহলে কাউকে না কাউকে জারিত হতে হবে, কেউ জারিত হলে ক্লোরিন বিজারিত হতে হবে, অর্থাৎ জারণ ঘটতে হলে বিজারণ ঘটতে হবে এবং বিজারণ ঘটতে হলে অবশ্যই জারণ ঘটতে হবে, অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে ঘটতে হয়, একা একা ঘটতে পারে না, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পুরুষোত্তমতার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। সবাই এই পর্যন্ত সুস্থ থাকো।